নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা নেট সেট এডুকেশনের প্রিপারেশনে ইউনিট 6 রিসার্চ ইন এডুকেশন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগের একটি ভিডিওতেও আমি ইউনিট 6 রিসার্চ ইন এডুকেশনের বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে অনেক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে, তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। এছাড়া ইউজিসি নেট সেট এডুকেশনের সিলেবাসের বহু টপিক যেগুলো থেকে বারবার কোয়েশ্চেন এসেছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সমেত আমি আলোচনা করেছি, বিভিন্ন ক্লাস করিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। আশা করছি তোমাদের এক্সাম প্রিপারেশনে সেই ভিডিওগুলো অনেকটাই হেল্পফুল হবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সোর্স অফ সেকেন্ডারি ডেটা ইন রিসার্চ? রিসার্চে নিম্নলিখিত কোনগুলি সেকেন্ডারি ডেটার মধ্যে পড়ে? অপশান এতে আছে রিলিজ অর্থাৎ ধ্বংসাবশেষ, অপশান বিতে আছে নোভেল রিটেন ইন দ্য পাস্ট বাই সামওয়ান, নোভেল যেটা আগে কেউ লিখেছে। অপশান সিতে আছে রেজিস্টার্ড নিড অর্থাৎ কোনো দলিল। অপশান ডিতে আছে প্রেডিকশন অন দ্য বেসিস অফ দ্য ট্রেন্ডের ওপর বেস করে কোনো প্রেডিকশন করা অর্থাৎ ভবিষ্যৎবাণী করা। এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমাদের সেটি হচ্ছে সোর্স অফ সেকেন্ডারি ডেটা ইজ নোভেল রিটেন বাই পাস্ট সামওয়ান অর্থাৎ নোভেল যেটা আগে কেউ একজন লিখেছে। অপশান বি সঠিক উত্তর। এবার আমরা জেনে নিই যে সেকেন্ডারি ডেটা এবং প্রাইমারি ডেটা কী, বা সেকেন্ডারি সোর্স এবং প্রাইমারি সোর্স কী। আমরা যখন কোনো গবেষণা করতে যাই, সেই গবেষণা করার জন্য আমাদের যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ডেটা কালেকশন। এবার সেই ডেটা কালেকশনের জন্য আমাদের সোর্সের প্রয়োজন। সেই সোর্স আমরা কোথা থেকে পাবো? আমাদের দুরকম সোর্স থাকে, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স কি? প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস হচ্ছে ইট ইজ এ কালেকশন অফ ডেটা ফ্রম দ্য সোর্স অফ অরিজিন অর্থাৎ উৎস মানে যে ডেটার উৎস সেটা হবে একেবারে প্রথম উৎস, যাকে বলে প্রথম ডেটা কালেকশনের প্রথম উৎস হবে। ইট প্রোভাইড দ্য রিসার্চার ফর ফার্স্ট হ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যান্ড র ইনফরমেশন রিলেটেড টু দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ পরিমাণগত যে স্টাডি করা হয়, স্ট্যাটিস্টিক্সের সাহায্যে যে স্টাডি করা হয়, সেই স্টাডি করার জন্য ফার্স্ট হ্যান্ড কোয়ান্টিটেটিভ অর্থাৎ সংখ্যাগত বা পরিমাণগত যে ফার্স্ট হ্যান্ড ডেটা আছে এবং র ইনফরমেশন আছে সেটা কালেক্ট করা হয়। ইন শর্ট, দ্য প্রাইমারি সোর্স অফ ডেটা গিভ দ্য রিসার্চার ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য সাবজেক্ট অফ রিসার্চ অর্থাৎ যখন রিসার্চ করা হয় সেই রিসার্চের একেবারে র যে ইনফরমেশনগুলো থাকে সেই র ইনফরমেশনগুলো বা ডেটাগুলো ডিরেক্টলি রিসার্চার অ্যাক্সেস করতে পারেন প্রাইমারি ডেটার মাধ্যমে বা প্রাইমারি সোর্সের মাধ্যমে। বলা যেতে পারে যখন কোনো রিসার্চার স্ট্যাটিস্টিক্যালি বা রাশিবিজ্ঞানগতভাবে যদি কোনো ডেটা কালেকশন করে, অর্থাৎ রিসার্চারের কী প্রয়োজন ডেটা কালেকশন করার জন্য, তার কিছু স্টুডেন্টের যে সংখ্যাগত নাম্বার আছে, কোনো সাবজেক্টের কোনো পার্সেন্টেজ আছে সেটা প্রয়োজন। সেটা নেওয়ার জন্য রিসার্চারকে কী করতে হবে? একেবারে র ডেটা স্টুডেন্টদের থেকে কালেক্ট করতে হবে। এটা কি ফার্স্ট হ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা, একদম সোর্স অফ অরিজিন অর্থাৎ সেই প্রাথমিকভাবে সে সেই ডেটাটা কালেক্ট করছে, প্রাথমিক উৎসটা হচ্ছে একেবারে প্রথম। তো এই ধরনের ডেটাগুলোকে বলা হয় প্রাইমারি সোর্স, যেমন স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ওয়ার্ক অফ আর্ট, ইন্টারভিউ, ট্রান্সক্রিপ্ট অর্থাৎ যখন কোনো ইন্টারভিউ নেওয়া হয়, একেবারে আমরা যে ইন্টারভিউ যিনি নেন তিনি সাক্ষাৎকারীর একেবারে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রথমেই কালেক্ট করছেন, সেই ধরনের ডেটাগুলোকে বলা হয় প্রাইমারি সোর্স বা প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা কি? It is a collection of data from some institute or agencies that have already collected the data through primary source. এটা সেকেন্ডারি সোর্স কোনগুলোকে বলা হয়? সেই সমস্ত ডেটা কালেকশন যেগুলো কোনো ইনস্টিটিউট বা এজেন্সির যেগুলো অলরেডি প্রাইমারি সোর্সের মাধ্যমে ডেটা কালেকশন করেছেন,
অলরেডি প্রাইমারি সোর্সের মাধ্যমে ডেটা কালেকশন করা হয়ে গিয়েছে। ইট ডাজ নট প্রোভাইড দ্য রিসার্চার উইথ ফার্স্ট হ্যান্ড কোয়ান্টিটেটিভ অর র ইনফরমেশান রিলেটেড টু দ্য স্টাডি। এটা রিসার্চারকে কোনো রকম ফার্স্ট হ্যান্ড কোয়ান্টিটেটিভ ও র ইনফরমেশান দিতে পারে না। হেন্স দ্য সেকেন্ডারি সোর্স অফ ডেটা কালেকশন interprets, describe or synthesize the primary source. সেকেন্ডারি ডেটা কী করে, প্রাইমারি যে সোর্সগুলো আছে সেগুলো ব্যাখ্যা করে, ঠিক আছে, বিশ্লেষণ করে। সেই সমস্ত প্রাইমারি সোর্সগুলোকে সেকেন্ডারি ডেটা ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে রিভিউ, গভর্নমেন্ট ওয়েবসাইট কন্টেন্ট, সার্ভে ডেটা, একাডেমিক বুক, পাবলিশ জার্নাল, আর্টিকেল। অর্থাৎ কোনো রিভিউ বা একাডেমিক বুক, পাবলিশ জার্নাল, আর্টিকেল, এগুলোতে কি হয়, এগুলোতে অলরেডি কেউ প্রাইমারি সোর্স কালেক্ট করে কোনো কিছু সে ডেটা অলরেডি দিয়েছে, প্রাইমারি সোর্সকে সে ব্যবহার করে সে কোনো তথ্য সেখানে দিয়েছে, ঠিক আছে। কোনো একাডেমিক বুক যদি হয়, সেই বুকটা কি হয়, অলরেডি মানে যিনি লিখেছেন তিনি প্রাইমারি সোর্সকে ব্যবহার করে একটা একাডেমিক বুক লিখেছেন, এবার সেটাকে আমরা সেকেন্ডারি সোর্স হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ সেটা একটা সেকেন্ডারি ডেটা, ঠিক আছে। তাহলে সে প্রাইমারি সোর্স কি, সেকেন্ডারি সোর্স কি, বোঝা গেল। নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেটি হচ্ছে একটি ম্যাচিং। লিস্ট 1 লিস্ট 2 এর সঙ্গে ম্যাচিং করতে হবে। লিস্ট 1-এ আছে কোটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং। লিস্ট 2-এ আছে ইট ইজ এ ইউজ হোয়েন পপুলেশন ইজ ডিপ্রেসড অ্যাক্রস এ ওয়াইড জিওগ্রাফিক্যাল রিজন। It is also called as a nth name selection technique. It is used when this desired sample characterized is rare. Characteristics is rare. It is the non-probability equivalent of stratified sampling. আচ্ছা, তোমাদেরকে বলি এই ভিডিওতে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ইউজিসি নেটের এবং সেটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি কেন দিয়েছি, কারণ কী ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা বুঝতে পারবে এবং বিষয়গুলোকে কিভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখে কোয়েশ্চেনের অ্যান্সার সলভ করতে হয়, কিভাবে বুঝতে হয় সেটাও তোমরা বুঝতে পারবে। তো এখানে যে লিস্টটি ম্যাচিং করতে দেওয়া হয়েছে তার আগে আমরা কোটা স্যাম্পলিং কী, স্নোবল স্যাম্পলিং কী, ক্লাস্টার স্যাম্পলিং কী, সিস্টেম্যাটিক স্যাম্পলিং কী সেটা সম্পর্কে একবার জেনে নিই। কোটা স্যাম্পলিং কী, কোটা স্যাম্পলিং এবং স্নোবল স্যাম্পলিং এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা জানি যে স্যাম্পলিং দু রকম হয়। স্যাম্পলিং কি, স্যাম্পলিং হচ্ছে যখন আমরা কোনো ডেটা কালেকশন করতে যাই গবেষণার জন্য, রিসার্চের জন্য, তখন ডেটা কালেকশনের সময় আমাদের কতগুলো বা আমরা যখন কোনো রিসার্চ করব তার আগে আমাদের মেথডোলজিতে কী করতে হয়, আমাদের স্যাম্পল সিলেকশন করতে হয়, অর্থাৎ কাদের ওপর আমি রিসার্চটা করব। তো সেই স্যাম্পল সিলেকশনটা করার জন্য আমাদের বিভিন্ন পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই কোটা স্যাম্পলিং এবং স্নোবল স্যাম্পলিং হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং কি, it is in this method quota of sample the from different units of the population is fixed and thus total sample is selected. কোটা স্যাম্পলিং আর স্নোবল স্যাম্পলিংয়ের আগে আমাদের বুঝতে হবে যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং কী। নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যখন আমার স্যাম্পেল, আমি যখন পপুলেশন থেকে স্যাম্পল সিলেকশন করছি তখন আমার কি হয়, যে সমস্ত পপুলেশন আছে সেই পপুলেশনের সবাইকে আমি আমার স্যাম্পল হিসাবে সিলেক্ট করতে পারি না। যাদেরকে আমি স্যাম্পল হিসাবে সিলেক্ট করব তারা সম্পূর্ণ কী হবে, গবেষকের ইচ্ছা মতো, গবেষক নিজের ইচ্ছা অনুযায়ী সেই সমস্ত স্যাম্পলগুলোকে সিলেক্ট করবেন। তো এই ধরনের স্যাম্পলকে বলা হয় নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ নমুনায় প্রতিটি এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কোটা স্যাম্পলিংয়ে কি বলা হচ্ছে, কোটা স্যাম্পলিং হচ্ছে যখন আমি স্যাম্পল সিলেকশন করছি সেই স্যাম্পল সিলেকশনটা হচ্ছে কোটার ভিত্তিতে।
স্যাম্পল সিলেকশনের মেথডটা হচ্ছে কোটার ভিত্তিতে, এবং কোটার ভিত্তিতে হওয়ার জন্য আমি ডিফারেন্ট ইউনিট ঠিক করে দিচ্ছি পপুলেশনে, অর্থাৎ সমগ্র যে আমার নমুনা আছে, সমগ্রক যেখান থেকে আমি নমুনাটা সংগ্রহ করছি, সেখানে আমি কতগুলো কোটা ঠিক করে নিচ্ছি। সেই কোটা ঠিক করার পর গবেষক নিজের ইচ্ছা মতো সেখান থেকে নিজের ইচ্ছা মতো সেখান থেকে তার স্যাম্পেলকে সিলেক্ট করছেন। সেটা পুরোপুরি নির্ভর করছে গবেষকের ওপর। এই ধরনের স্যাম্পল সিলেকশনকে বলা হয় কোটা স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং কি? স্নোবল স্যাম্পলিং হচ্ছে যে যখন আমরা it is used to find subject of interest from those who are most likely to be able to identify them. In this technique, the researcher use few subjects to identify the other individual who might be appropriate for the study. This continues with this new subject until the researcher has a sufficient sample size. এখানে কি বলা হচ্ছে, স্নোবল স্যাম্পলিংয়ে স্নোবল কীরকম হয়? স্নোবল একটার পর যদি আমরা স্নোবলকে ছেড়ে দিই ওপর থেকে, সেটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যায়। তো এই ধারণাটার উপর ভিত্তি করে স্নোবল স্যাম্পলিং কী জিনিস, যখন রিসার্চার তার সাফিসিয়েন্ট স্যাম্পল সাইজ চুজ করেন, সেটা কিসের ভিত্তিতে চুজ করেন? যে ইউজ দিস ফাইন সাবজেক্ট অফ ইন্টারেস্ট অফ দোজ, অর্থাৎ সেই বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আইডেন্টিফাই করার পর রিসার্চার কি করেন, যে যখন তিনি দেখেন যে তিনি যাদেরকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করেছেন সেই ব্যক্তিটা তাকে কোনো ইনফরমেশান দিতে পারছেন না, বা তার মধ্যে ডেটা কালেকশন করার কোনো তার থেকে তিনি ডেটা কালেকশন করতে পারছেন, মানে তিনি যেটা অনুসন্ধান করছেন সেটা সেই ব্যক্তির কাছে নেই, তখন তিনি তা আবার অন্য ব্যক্তির কাছে চলে যান, যে যার কাছ থেকে তিনি ডেটাটা কালেক্ট করতে পারবেন। মানে স্যাম্পল তিনি সিলেক্ট করছেন না যতক্ষণ না পর্যন্ত তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট ডেটা কালেকশন করতে পারছেন, তিনি অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার অনুসন্ধানটা তিনি জারি রাখছেন। এই ধরনের স্যাম্পলিংকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এবার আমরা আসি ক্লাস্টার স্যাম্পলিং আর সিস্টেম্যাটিক স্যাম্পলিংয়ে। ক্লাস্টার স্যাম্পলিং আর সিস্টেম্যাটিক স্যাম্পলিং কি? এই দুটো হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, অর্থাৎ স্যাম্পল আমরা যখন সিলেক্ট করছি তখন পপুলেশনের মধ্যে যারা যারা আছেন তাদেরই স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। ক্লাস্টার স্যাম্পলিং কি? দিস ইজ আ ভ্যারিয়েশন অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দিস মেথড ইজ ইউজড হোয়েন পপুলেশন ইজ infinite, list of all units of population is not available, population is scattered over a wide geographical area, individual have to be studies as a group. ক্লাস্টার স্যাম্পলিং কি? ক্লাস্টার স্যাম্পলিং কখন করা হয়? যখন পপুলেশনটা কি থাকে, ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে এবং পপুলেশনের ইউনিটকে আমরা চুজ করতে পারি না, কারণ সেটা ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া। সেখানে কি করা হয়, যদি কেউ গোটা কোনো ডিস্ট্রিক্টে বা বীরভূম ডিস্ট্রিক্টে কেউ রিসার্চ করছে, তো সেই রিসার্চটা করার জন্য তাকে সেই ডিস্ট্রিক্টটাকে কিছু ভাগে ভাগ করে নিতে হবে। সেই ডিস্ট্রিক্টটাকে তাকে কিছু ভাগে ভাগ করে নিতে হবে, কিছু ক্লাস্টারে ভাগ করে নিতে হবে, যাতে সে সেখান থেকে কিছু ক্লাস্টার বা এরিয়াতে ভাগ করে নিতে হবে, যাতে যেমন বীরভূম জেলায় বা কোনো যে হাওড়া জেলায় যদি কেউ, আমি হাওড়া জেলায় থাকি, তো হাওড়া জেলায় কেউ যদি রিসার্চ করতে চায়, তো গোটা হাওড়া জেলায় তো তার পক্ষে ঘোরা সম্ভব নয় স্যাম্পল কালেক্ট করার জন্য, তখন সে হাওড়া জেলাকে কিছু ক্লাস্টারে ভাগ করবে। শহর অঞ্চল, গ্রামাঞ্চল, মফস্বল অঞ্চল, এরকম ক্লাস্টারে সে ভাগ করবে। ভাগ করার পর সে সেখান থেকে তার স্যাম্পেলগুলো কালেক্ট করবে। ঠিক আছে, বোঝা গেল? ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন ডেটা কালেকশন করা হয় তখন ক্লাস্টার স্যাম্পলিং করা হয়। সিস্টেম্যাটিক স্যাম্পলিং কি? সিস্টেম্যাটিক স্যাম্পলিং হচ্ছে একটা সিস্টেম অনুযায়ী যখন স্যাম্পলিং
স্যাম্পল কালেক্ট করা হয়, অর্থাৎ একটা পদ্ধতি অনুযায়ী। এখানে কি বলা হচ্ছে, হোয়েন এ ফ্রেম অফ পপুলেশন ইজ অ্যাভেলেবল আর হোয়েন পপুলেশন ক্যান বি অ্যাকিউরেটলি লিস্টেড অ্যান্ড ইজ finite, a method of systematic selection will provide a sample which approximate a random sample. এটা হচ্ছে এক ধরনের র্যান্ডম স্যাম্পল। এখানে কি করা হয়, when a frame of population is available or when a population can be accurately listed or finite, যখন পপুলেশনটা অ্যাকিউরেটলি লিস্টেড থাকে অর্থাৎ একটা সিস্টেম অনুযায়ী থাকে, তখন একটা পদ্ধতির সাহায্যে সমগ্র থেকে আমরা পুরো পপুলেশন থেকে স্যাম্পল সিলেক্ট করতে পারি। যেমন কি বোঝাচ্ছে, সিস্টেম্যাটিক স্যাম্পলে যেমন ধরো 50 জন ছাত্র আছে, 50 জনের মধ্যে আমাকে যদি বা 100 জন আছে, যে 100 জনের মধ্যে যদি আমাকে কয়েকজনকে নিতে হয়, তাহলে আমি সিস্টেম অনুযায়ী যে প্রথম জনকে নিলাম, তারপর 4 জন ছেড়ে 5 নম্বর জনকে নিলাম, তারপর ছেড়ে 10 নম্বর জনে যে আছে তাকে নিলাম, আবার 15 নম্বর জনকে নিলাম, আবার 20 নম্বর জনকে নিলাম। এইভাবে সিস্টেম অনুযায়ী আমি আমার স্যাম্পলকে সিলেক্ট করছি। এই ধরনের স্যাম্পলিংকে বলা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। তাহলে এবার আমরা দেখি যে লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2 কোনগুলো ম্যাচিং হচ্ছে। It is used when population is dispersed across a wide geographical region. যখন wide geographical area হয় তখন কি বললাম, যে ক্লাস্টার স্যাম্পলিং হয়। তাহলে সি এর সঙ্গে 1, সি এর সঙ্গে 1 একমাত্র আমাদের এখানে 3টে অপশানে আছে, তাহলে অপশান বি বাদ চলে গেলে আমাদের 3টে অপশান বাঁচছে। তারপর হচ্ছে ইট ইজ অলসো কল্ড অ্যান nth সিলেকশন টেকনিক। nth সিলেকশন টেকনিক কি, অর্থাৎ ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইভাবে যখন আমরা সিলেক্ট করছি, অর্থাৎ সিস্টেম্যাটিক্যালি আমরা যখন সিলেক্ট করছি, তখন সেটা হচ্ছে সিস্টেম্যাটিক স্যাম্পলিং। তাহলে ডি এর সঙ্গে হলো 2, ডি এর সঙ্গে 2 আমাদের 2টো অপশানে আছে, আর বাকি 2টো দেখি। তারপর আছে ইট ইজ ইউজড হোয়েন ডিজায়ার্ড স্যাম্পল ক্যারেক্টারিস্টিক ইজ রেয়ার। যখন এই স্যাম্পলটা সিলেকশন করা হয়, যখন ক্যারেক্টারিস্টিক্সই রেয়ার, মানে বৈশিষ্ট্যগুলো খুব রেয়ার থাকে, অর্থাৎ স্নোবল স্যাম্পলিং। অর্থাৎ রেয়ার বলতে এখানে কী বোঝানো হচ্ছে, যে গবেষক ততক্ষণ পর্যন্ত গবেষণা কাজ চালিয়ে যাবেন যতক্ষণ না তার ডেটা কালেকশন এর ঠিকঠাক তিনি ডেটা কালেকশনের জন্য সোর্সগুলো পাবেন। তাহলে বি এর সঙ্গে 3 হলো। এবং কোটা স্যাম্পলিং কি, কোটা স্যাম্পলিং হচ্ছে ইট ইজ এ নন প্রবাবিলিটি ইকুইভ্যালেন্ট অফ স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হলো? সঠিক উত্তর হলো অপশান ডি। অপশান ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গিভেন বিলো আর 2 স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1-এ কী দেওয়া হয়েছে, লেভেল অফ সিগনিফিক্যান্স is the probability of rejecting null hypothesis when it is true. Statement 2 এ দেওয়া হয়েছে accepting null hypothesis when it is not true is called type 1 error. In the light of the above statement, choose the correct answer from the option below. আমাদের বলতে হবে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 এর মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস। তার আগে আমাদের কি জানতে হবে, আমাদের জানতে হবে যে লেভেল অফ সিগনিফিক্যান্স কী এবং টাইপ 1 এরর কী, টাইপ 2 এরর কী। আমরা জানি যে যখন আমরা রিসার্চ করি তখন আমাদের হাইপোথেসিস গঠন করতে হয়, হাইপোথেসিস ক্রিয়েট করতে হয়। তো এই হাইপোথেসিস ক্রিয়েট করার সময় আমাদের নাল হাইপোথেসিস ক্রিয়েট করতে হয়। তো নাল হাইপোথেসিস কি, যখন আমরা একটা কার্যকারণ সম্পর্কের মধ্যে একটা নেতিবাচক স্টেটমেন্ট দিই, অর্থাৎ নির্ভরশীল চলক এবং অনির্ভরশীল চলকের মধ্যে কোনো সম্পর্ক নেই, এই স্টেটমেন্টটার ওপর ভিত্তি করে আমাদের গবেষণার কাজ চলে। তো যখনই স্টেটমেন্টের ওপর ভিত্তি করে গবেষণার কাজ চলছে, নাল হাইপোথেসিস, তখন সেই নাল হাইপোথেসিসে এরর দেখা যায়, অর্থাৎ ভুলভ্রান্তি, ত্রুটি দেখা যায়। সেই ত্রুটি কখনো ঠিক হয়, কখনো ভুল হয়, বা কখনো রিজেক্ট করা হয়, কখনো অ্যাকসেপ্ট করে। এবং হাইপোথেসিস ট্রু হতে পারে, ফলস হতে পারে, এবং সেটা আর এরর যে বা ত্রুটিটা যেটা হবে সেই ত্রুটিটা রিজেক্ট হতে পারে বা অ্যাকসেপ্ট হতে পারে। এবার
লেভেল অফ সিগনিফিক্যান্স কি? লেভেল অফ সিগনিফিক্যান্স হচ্ছে the level of significance is defined as a probability of rejecting a null hypothesis by the test when it is really true, which is denoted as a P type 1 error alpha. Confidence level, the level of significance 0.05 is related to the 95% confidence level. Level of significance কি? যখন নাল হাইপোথিসিসকে probability of rejecting null hypothesis অর্থাৎ নাল হাইপোথিসিসকে যে টেস্টটা করা হয়েছে সেই টেস্টে নাল হাইপোথিসিস যেটা সেটাকে রিজেক্ট করা হচ্ছে এবং হাইপোথিসিসটা সেটা কিন্তু ট্রু, হাইপোথিসিস যেটা সেটা কিন্তু ট্রু, হুইচ ডিনোট অ্যাজ যেটাকে আমরা টাইপ 1 এরর বলে জানি বা আলফা বলে জানি, যেটাকে আমরা টাইপ 1 এরর বা আলফা বলে জানি, যেখানে লেভেল অফ সিগনিফিক্যান্স কি হয় এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে লেভেল অফ সিগনিফিক্যান্স। লেভেল অফ সিগনিফিক্যান্স যদি 0.05 হয় তাহলে 95% যে আমার লার্জ নাম্বার অফ যে ডিফারেন্স আছে সেটা 95% হয়। টাইপ 1 এরর আর টাইপ 2 এরর কি? টাইপ 1 এরর হচ্ছে যখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা হয় কিন্তু হাইপোথিসিসটা ট্রু হয়, যেটা নাল হাইপোথিসিস সেটাকে রিজেক্ট করা হয় কিন্তু হাইপোথিসিসটা ট্রু হয়। এটাকে শর্টে মনে রাখার জন্য আমরা আরটি ব্যবহার করতে পারি, রিজেক্টিং দ্য নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু। টাইপ 2 এরর কি? অ্যাকসেপ্টিং দ্য নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস, অর্থাৎ যখন নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করা হয় বাট হাইপোথিসিসটা ফলস হয়। এটা হচ্ছে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে লেভেল অফ সিগনিফিক্যান্স ইজ দ্য প্রবাবিলিটি অফ রিজেক্টিং নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু। তাহলে আমাদের এই বক্তব্যটা একদম সঠিক, কারণ আমরা এইমাত্র দেখলাম যে লেভেল অফ সিগনিফিক্যান্সের অর্থ হচ্ছে রিজেক্টিং নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ট্রু, অর্থাৎ টাইপ 1 এরর। স্টেটমেন্ট 2 এ কী বলা হয়েছে? অ্যাকসেপ্টিং নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ নট ট্রু। এটা টাইপ 2 এরর, কিন্তু এখানে বলা হয়েছে এটা টাইপ 1 এরর। তাহলে এটা ফলস হলো, এটা ফলস হলো, এটা ট্রু হলো। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে probability sampling is not characterized by, probability স্যাম্পলিংয়ের কোন বৈশিষ্ট্যগুলো এখানে নয়? প্রথমে আছে ইউজ অফ স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ফ্রেম ব্যবহার করা হয় probability স্যাম্পলিংয়ে। ক্লিয়ারলি ডিফাইন স্যাম্পল সিলেকশন প্রসিডিওর, স্যাম্পল সিলেকশানে যে প্রসিডিওর আছে সেটা ক্লিয়ারলি স্পষ্টভাবে এখানে ব্যাখ্যা করা থাকে probability স্যাম্পলিংয়ে। ইম্পসিবিলিটি অফ এস্টিমেট স্যাম্পলিং এরর, স্যাম্পলিং এরর হওয়ার সম্ভাবনা ইম্পসিবল হয়, অর্থাৎ সম্ভাবনা কম থাকে। বায়াসড সিলেকশন অফ সাবজেক্ট, যে সাবজেক্টটা চুজ করা হয় সেখানে পক্ষপাতিত্ব দেখা যায়, সাবজেক্ট সিলেকশনে পক্ষপাতিত্ব দেখা যায়। আমাদের এখানে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্যগুলো কোনগুলো নয় সেটা জানতে হলে প্রবাবিলিটি স্যাম্পলিং কি সেটা জানতে হবে প্রথমে। প্রবাবিলিটি স্যাম্পলিং কি? আমরা আগেই বলেছি যে যখন আমরা কোনো রিসার্চ করি, গবেষণা করি, তখন আমাদের মেথডোলজিতে স্যাম্পল সিলেক্ট করতে হয়, অর্থাৎ কোন গবেষণার জন্য আমরা কোন ক্ষেত্রটা বা কোন নমুনাটা সংগ্রহ করব। সেই নমুনাটা যখন সংগ্রহ করছি সেটা দুটো পদ্ধতিতে হয়, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কি? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে সম্ভাবনা নমুনায়ন, অর্থাৎ যখন আমি কোনো পপুলেশনকে সিলেক্ট করছি, সেই পপুলেশনের মধ্যে যতজন আছে
প্রত্যেকজনের আমার রিসার্চের নমুনা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, প্রত্যেকজনের আমার রিসার্চের নমুনা হওয়ার সম্ভাবনা থাকছে। ধরো কেউ একজন কোনো একটা সাবজেক্টে গবেষণা করছে কোনো বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ওপর। তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সে যখন কোনো একটা জেলা চুজ করে নিচ্ছে বা কোনো একটা জায়গা এরিয়া সে চুজ করে নিচ্ছে, সেখানে প্রত্যেকটা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সে চুজ করবে, তাহলে সে যখন একটা এরিয়া বা একটা জেলার মধ্যে যখন সে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিচ্ছে, তো সম্ভাবনা এই আছে যে প্রত্যেকটা বিদ্যালয়ের ছাত্রছাত্রী তার নমুনা হিসাবে সিলেক্ট করতে পারে। তো এখানে কি বলা হচ্ছে, ইন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে দ্য ইউনিট অফ পপুলেশনের যে ইউনিট আছে, অর্থাৎ গোটা পপুলেশন যে আছে, আর নট সিলেক্টেড অ্যাট দ্য ডিসক্রিশন অফ দ্য researcher but by the means of certain procedure which ensure that every unit of a population has one fixed probability of being included in sample। যখন রিসার্চার যে গোটা পপুলেশন ইউনিট আছে তার সেই পপুলেশনের প্রত্যেককে সিলেক্ট না করে প্রত্যেকটা সিলেক্ট করেন না, বাট প্রত্যেকের একটা সম্ভাবনা থাকে, সেই পপুলেশনের প্রত্যেকের এভরি ইউনিট বলতে এখানে প্রত্যেককে বোঝানো হচ্ছে, সেই প্রত্যেকের সম্ভাবনা থাকে যে সে স্যাম্পল হিসাবে সিলেক্ট হতে পারে, এই স্যাম্পল হিসাবে বা নমুনা হিসাবে সে ইনক্লুড হতে পারে। এইটা একটা প্রসিডিওরের মধ্যে কিন্তু যা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী এটা সিলেক্ট করা হয়, আর এই সিলেকশনকে র্যান্ডম স্যাম্পলিংও বলা হয়ে থাকে। তাহলে আমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে কি বলা হয়েছে যে কোনগুলো বৈশিষ্ট্য নয়, নট ক্যারেক্টারাইজড। প্রথমে কি আছে, ইউজ অফ স্যাম্পলিং ফ্রেম, অবশ্যই প্রবাবিলিটি স্যাম্পলিং এটা স্যাম্পলিং ফ্রেম ব্যবহার করা হয়। ক্লিয়ারলি ডিফাইন স্যাম্পল সিলেকশন প্রসিডিওর কিন্তু বলা থাকে, স্যাম্পল সিলেকশনের প্রসিডিওর সেটা ক্লিয়ারলি বলা থাকে, কিন্তু স্যাম্পলিং এরর ইম্পসিবিলিটি থাকে না। র্যান্ডম স্যাম্পলিং এরর হওয়ার সম্ভাবনা খুব হাই থাকে, যেহেতু স্মল এরিয়ার মধ্যে স্যাম্পল সিলেকশন করা হয়, সেই কারণে স্যাম্পলিং এরর হওয়ার সম্ভাবনা কিন্তু হাই থাকে। বায়াসড সিলেকশন অফ সাবজেক্ট সিলেকশনে পক্ষপাতিত্ব কিন্তু থাকে না। তাহলে কোনগুলো র্যান্ডম প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বৈশিষ্ট্য নয়? অপশান সি আর ডি বৈশিষ্ট্য নয়। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোয়িং টেকনিক ইজ নট কভার্ড আন্ডার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে কোনগুলো আসছে না? অপশান এতে আছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক, অপশান বিতে আছে পারপোজিভ স্যাম্পলিং টেকনিক, অপশান সিতে আছে ইনসিডেন্টাল স্যাম্পলিং টেকনিক, অপশান ডিতে আছে কোটা স্যাম্পলিং টেকনিক। এখানে যে স্যাম্পলিং টেকনিকগুলো দেওয়া আছে বা স্যাম্পলিংয়ের যে ভাগগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং নয়? প্রথমে আমরা জেনে নিই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ভাগগুলো কী বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং কী। নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে, আমি কি বললাম যে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে কি, যে আমি যে পপুলেশন আছে সেই পপুলেশনে যে আমি স্যাম্পল সিলেক্ট করছি, সেই স্যাম্পলের মধ্যে আমার গবেষণার জন্য যে স্যাম্পল আমি সিলেক্ট করব, সেই স্যাম্পল কী হবে প্রত্যেকের সেখানে নমুনা হিসাবে অন্তর্ভুক্ত সম্ভাবনা থাকে। কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি? নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এখানে পপুলেশনে রিসার্চার নিজের ইচ্ছা মতো স্যাম্পল সিলেক্ট করবেন, নিজের পছন্দ অনুযায়ী, নিজের উদ্দেশ্য অনুযায়ী, রিসার্চের যেখানে যেখানে তার মনে হবে যে সে ডেটা কালেকশন করতে পারছে, সে সেখানে সেগুলোকে তার স্যাম্পল হিসাবে সিলেক্ট করবেন। রিসার্চার যখন দেখবেন যে তিনি যে ডেটাটা চান, সেই ডেটাটা তিনি কোনো একজনের কাছ থেকে পাচ্ছেন, কোনো একটা
ইউনিট থেকে, পপুলেশন থেকে, তখন তিনি সেটাকে তার স্যাম্পল হিসাবে সিলেক্ট করবেন। সেটা পুরোপুরি নির্ভর করছে কার ওপর? রিসার্চারের ওপর, অর্থাৎ যিনি রিসার্চ করছেন তার ওপর নির্ভর করছে, তার জাজমেন্টের ওপর, তার পারপাসের ওপর নন প্রবাবিলিটি স্যাম্পল নির্ভর করছে এখানে। তাহলে সেখানে কি হয়, প্রত্যেকের স্যাম্পল হিসাবে সিলেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে প্রত্যেকের স্যাম্পল হিসাবে সিলেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না। নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে কী রকম হয়? কনভিনিয়েন্ট স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, জাজমেন্টাল और পারপোজিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। कन्वीनियंस सैम्पलिंग, कोटा सैम्पलिंग, जजमेंटल सैम्पलिंग और पारपोजिव सैम्पलिंग एवं स्नोबल सैम्पलिंग। তাহলে প্রশ্ন অনুযায়ী আমাদের সঠিক উত্তর কী হবে? যে কোনটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং নয়? নন প্রবাবিলিটি স্যাম্পলিং নয় হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিং এবং পারপোজিভ স্যাম্পলিং, ইনসিডেন্টাল স্যাম্পলিং এবং কনভিনিয়েন্ট স্যাম্পলিং দুটোই একই। কোটা স্যাম্পলিং এই তিনটি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আর স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং প্রবাবিলিটি স্যাম্পলিং। আমাদের অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে? এ সেকেন্ডারি সোর্স অফ এ পার্টিকুলার হিস্টোরিক্যাল রিসার্চ, অপশান এতে আছে উইল অলওয়েজ বি এ সেকেন্ডারি সোর্স ফর অল হিস্টোরিক্যাল রিসার্চ। প্রশ্নে বলা হচ্ছে যে একটা সেকেন্ডারি সোর্স, একটা হিস্টোরিক্যাল রিসার্চের একটা সেকেন্ডারি সোর্স, সেটা সমস্ত হিস্টোরিক্যাল রিসার্চেই সেকেন্ডারি সোর্স হিসাবে ব্যবহার করা হয়। অপশন বিতে আছে উইল অলওয়েজ বি এ প্রাইমারি সোর্স অফ অল হিস্টোরিক্যাল রিসার্চ, সব হিস্টোরিক্যাল রিসার্চের প্রাইমারি সোর্স হয়। অপশান সিতে আছে মে বি প্রাইমারি সোর্স অফ অ্যানাদার হিস্টোরিক্যাল রিসার্চ, অন্য একটা হিস্টোরিক্যাল রিসার্চে সেটা প্রাইমারি সোর্স হতেও পারে। ক্যান নট বি ইউজড অ্যাজ আ সোর্স অফ এনি আদার হিস্টোরিক্যাল রিসার্চ, অন্য কোনো রিসার্চের সেটা সোর্স হতেই পারে না। এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে একটা হিস্টোরিক্যাল রিসার্চে যে সেকেন্ডারি সোর্সটা ব্যবহার করা হলো, সেই সেকেন্ডারি সোর্সটা অন্য সব রিসার্চে সবসময় সেকেন্ডারি সোর্স হিসেবে ব্যবহার করা হবে, সেটা হতেই পারে না। কারণ সব রিসার্চে একই সেকেন্ডারি সোর্স ব্যবহার করা হবে সেটা কখনোই হয় না, বা সব রিসার্চে সেটা প্রাইমারি সোর্স হিসেবে ব্যবহার করা হবে সেটাও হতে পারে না, বা কোনো রিসার্চেই ব্যবহার করা হবে না সেটাও হতে পারে না। যে কোনো রিসার্চে সেটা প্রাইমারি সোর্স হতেই পারে, যে কোনো রিসার্চের মানে যে কোনো অন্য কোনো রিসার্চের সেটা প্রাইমারি সোর্স হতেই পারে। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ক্লাসটা ইউজিসি নেট সেটের এডুকেশনের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। আজকে যে সমস্ত প্রশ্নগুলো করালাম প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে তোমরা বুঝতে পারছো যে নেট সেটে কী ধরনের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে দিতে পারি, কি কনসেপ্ট থেকে ভেবে আমরা কি কনসেপ্টকে ইউজ করে আমরা সেটার উত্তর দিতে পারি। তো আশা করছি ক্লাসটা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে। যারা ভিডিওটা প্রথমবার দেখছো, চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আশা করছি আমি পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।